মাধ্যমিক 2027 ভৌত বিজ্ঞানের সেকেন্ড সামেটিভ পরীক্ষা কাঁপিয়ে দেওয়ার জন্য ঠিক যা যা প্রয়োজন সবকিছু তোকে অ্যাডভেঞ্চার একাডেমিতে প্রোভাইড করা হচ্ছে। তোরা আমাকে বলেছিলি দাদা অজৈব রসায়নের বিক্রিয়াগুলোকে এমন করে শিখিয়ে দাও যাতে আর মুখস্থ না করতে হয়, আমরা যাতে নিজেরা লিখতে পারি। সেই মতোই আমার চ্যানেলের মধ্যে আমি অজৈব রসায়নের বিক্রিয়ার পার্ট 1 দিয়েছি, যেটা একবার দেখলেই তুই বুঝতে পারছিস আর তোকে বিক্রিয়া মুখস্থ করতে হবে না। তোরা আমাকে বলেছিস দাদা অজৈব রসায়ন থেকে যে প্রশ্নগুলো পরীক্ষাতে বারবার আসে, যেগুলো আমাদেরকে করতেই হবে, সেই রকম একটা ভিডিও দাও। চলে এসেছে অজৈব রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 1, যেখানে অ্যামোনিয়া থেকে, হাইড্রোজেন সালফাইড থেকে, নাইট্রোজেন থেকে, অ্যাসিড পার্ট থেকে মিক্স করে যে প্রশ্নগুলো বারবার এসেছে এবং আসতে পারে সেগুলোকে আমি করাবো। খুব ভালো করে শুনবি, ধামাকা শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেওয়ার যে সংকল্প আমি নিয়েছিলাম, আশা করব কিছুটা সফল হয়ে গেছি। যারা বলতো আগে ভৌত বিজ্ঞান পারি না, তারা এখন বলছে ভৌত বিজ্ঞান ছাড়া আর কিছু পড়তে ভালো লাগছে না, তারা আর ভৌত বিজ্ঞানকে ভয় করছে না। এটাই অনেক বড় কথা। চল শুরু করা যাক। প্রথমেই একদম পরপর পরপর প্রশ্নগুলো করাতে থাকবো, সবাই খুব মন দিয়ে শুনবি। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাইট্রোজেন থেকে, এই প্রশ্নটা আর নাইট্রোলিম এগুলো বারবার আসে, তো সবকিছুই করিয়ে দেবো, কোনো চিন্তা নেই। নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতির সাথে একটা প্রশ্ন দেওয়া আছে, দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন একটি কঠিন পদার্থের নাম লেখো। চল দেখি এক এক করে করা যাক। প্রথমেই বলি, নাইট্রোজেনটাকে পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য দুটো পদার্থের প্রয়োজন হয়। একটার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন তোরা যারা যারা আমার ওই বিক্রিয়ার ভিডিওটা দেখে নিয়েছিস, তারা অন্তত এইটুকু বলতে পারবি যে এটাকে অ্যামোনিয়াম ক্লোরাইড কেন বলে। কারণ এইটাকে যদি আমি একটু বিয়োজিত করে নিই, তাহলে NH4+ পাচ্ছি এবং তার সাথে Cl- পাচ্ছি। দাদা NH4+টাকেই তো অ্যামোনিয়াম মূলক বলা হয়। আমি বললাম একদম। আর ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ বসে গেছে, এই জন্য একে ক্লোরাইড বলা হয়ে থাকে। কোনো কিছুর মাথার উপরে নেগেটিভ চার্জ বসলে সেটার সাথে একটা আইড কথা যুক্ত হয়, যেমন অক্সিজেনের মাথার উপরে নেগেটিভ চার্জ অক্সাইড, ফ্লুরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ ফ্লুরাইড, সেমনি ক্লোরিনের মাথার উপরে নেগেটিভ চার্জ ক্লোরাইড। এই জন্য পুরোটার নাম হয়ে গেল অ্যামোনিয়াম ক্লোরাইড। আচ্ছা দাদা আর কি নিতে হবে? আমি বললাম আরেকটা পদার্থ নেই, সেটার নাম সোডিয়াম নাইট্রাইট। দাদা সোডিয়াম নাইট্রাইট মানে? নাইট্রাইট জিনিসটা আবার কি? আমি বলছি আবার একটু তাহলে ভেঙে দেখেন। ভাঙলেই তুই পাবি Na+ এবং পাবি NO2-। খেয়াল রাখ, NO2- বলা হয়ে থাকে নাইট্রাইট ট্রাইট, আর NO3- বলা হয়ে থাকে নাইট্রেট। তাহলে এখানে সোডিয়ামের সাথে NO2 রয়েছে, ওই জন্য নাম সোডিয়াম নাইট্রাইট হলো। এবার দাদা এই দুটো বিক্রিয়ার ফলে কি তৈরি হবে? আমি বলছি একটু মন দিয়ে শোন। এদেরকে সমান আণবিক ওজন অনুপাতে নিতে হয় এবং এই পুরো মিশ্রণটাকে খুব সতর্কভাবে তাপ প্রয়োগ করতে হয়, কারণ নাইট্রোজেনাস কম্পাউন্ড যখন তৈরি হবে, খুব সাবধান ভাই, সহজেই বিস্ফোরণ হয়ে যায়। এবার একটু মন দিয়ে শুনতে হবে যে কিভাবে দাদা প্রোডাক্টটা লিখবো। এই যে আমি তোকে দেখবি আগের দিন বিক্রিয়ার ভিডিওটার মধ্যে শেখাচ্ছিলাম, এর যে পজিটিভ পার্ট আছে তার সঙ্গে বিক্রিয়া হবে এর নেগেটিভ পার্টের। তার মানে দাদা অ্যামোনিয়াম পার্টটার সঙ্গে গিয়ে যুক্ত হবে এই নাইট্রাইট পার্টটা। আমি বললাম একদম। তাহলে যেটা তৈরি হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি এর উপরে একটা প্লাস, এর উপরে একটা মাইনাস, তার মানে এর যোজ্যতাও 1, এর যোজ্যতাও 1, তাহলে পরপর জাস্ট যুক্ত হয়ে যাবে, হয়ে গেল NH4NO2। নাম কি হলো নিজেরা বল, পারবি তো? অ্যামোনিয়াম নাইট্রাইট। পুরোটার নাম কি? অ্যামোনিয়াম নাইট্রাইট। গল্প শেষ। এবার দাদা আর কি হবে? আমি বলছি এখান থেকে Cl- আর এখান থেকে Na+। কি হতে পারে রে? বিক্রিয়া নিজে লিখতে পারছিস তো? যারা ব্যাচের মধ্যে পড়তো ওরা তো অলরেডি শিখে গেছে। তোরা একটুখানি দেখে নে যে অ্যাকচুয়ালি ভৌত বিজ্ঞান পড়তে কিভাবে হয়, ভৌত বিজ্ঞান লিখতে কি করে হয়, শিখতে কি করে হয়। ওইসব আমি ওই গাঁও গাঁও করে মুখস্থ করে নিলাম বিক্রিয়াটা, ওইটা ভৌত বিজ্ঞান শেখা হলো না, ওটা কম্প্রোমাইজ হয়ে গেল পুরো বিষয়টাতে, এবং তারপরেই তোর মনে হবে যেন বিক্রিয়া কি কঠিন, তুই ভুলে ভুলে যাবি। এইবার দাদা কি হবে? আমি বলছি এইটা, এই যে প্রথম স্টেপটাতে তোর যে পদার্থটা তৈরি হলো অ্যামোনিয়াম নাইট্রাইট, এখানেই তো শেষ নয়, তোকে তো নাইট্রোজেন তৈরি করতে হবে রে ভাই। এবার যে এই পদার্থটা তুই পেলি, এইটা ইন বিটুইন অফ দ্য রিয়াকশন, এটাকে তোকে আলাদা করে আর কিছু করতে হবে না। এই যে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয়েছে না, সেটা অটোমেটিক্যালি মিশ্রণের মধ্যে যে তাপটা রয়েছে, আলাদা করে তাপ প্রয়োগ করবি না, তাহলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে যাবে। এই যে মিশ্রণে যে তাপটা রয়েছে, সেই তাপেই এটা বিয়োজিত হবে। দাদা বিয়োজিত কি করে হবে? আমি বলছি দেখ, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, তাহলে কি বেরিয়ে গেল বল? N2 বেরিয়ে গেল। 4টে হাইড্রোজেন আছে, 2টো অক্সিজেন আছে। আচ্ছা 2 অণু জল ছাড়া আর কি হতে পারে? দাদা 2 অণু জল মানে
এই দেখ 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন, তাহলে 4টে হাইড্রোজেন 2টো অক্সিজেন মানেই তো 2 অণু জল। হয়ে গেল তোর প্রক্রিয়া। এই তো পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুত হয়ে গেছে। প্রথম প্রশ্ন ডান আশা করব। নেক্সট প্রশ্নটা দেখবি অত্যন্ত কমন একটা প্রশ্ন, এবং আগের দিনের বিক্রিয়ার ভিডিওটার মধ্যে আমি এটাকে ডিসকাস করেছিলাম। দুটি গ্যাসের বিক্রিয়ায় উৎপন্ন কঠিন পদার্থের নাম লেখো। খুব ভালো করে শোন, একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। হাইড্রোক্লোরিক অ্যাসিড নয় কিন্তু, এটা গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হলো। এই দুটো যখন বিক্রিয়া করে, এদের বিক্রিয়ার ফলে যে পদার্থটা উৎপন্ন হয় তার নাম অ্যামোনিয়াম ক্লোরাইড। দাদা অ্যামোনিয়াম ক্লোরাইড কি করে বানাচ্ছ এখান থেকে? আমি বলছি তুই কিছুক্ষণের জন্য ধরে নে তো, HCl-টাকে আমি H+ আর Cl- এ ডিভাইড করে নিয়েছি। এবার এই যে H+ টা রয়েছে সেইটা গিয়ে যুক্ত হলো অ্যামোনিয়ার সঙ্গে, সঙ্গে সঙ্গে কি তৈরি করলো বল? অ্যামোনিয়াতে অলরেডি 3টে হাইড্রোজেন ছিল, একটা গিয়ে নতুন করে জুড়লো, তাহলে 4টে হাইড্রোজেন। কিন্তু দাদা এর মাথার উপরে তো প্লাস ছিল, তাহলে এখানেও একটা প্লাস হবে, হয়ে গেল অ্যামোনিয়াম মূলক হলো। আর দাদা এখান থেকে কি পড়ে আছে? Cl- মানে ক্লোরাইড পড়ে রয়েছে, তাহলে দুটো যখন একসাথে যুক্ত হবে তৈরি করবে অ্যামোনিয়াম ক্লোরাইড। আর এটাই তো সেই সলিড পদার্থটা যেটা একটা সাদা ধোঁয়া। দাদা ধোঁয়া তো বলছো, আমি বললাম তুই তোর চারপাশে অক্সিজেন নাইট্রোজেন দেখতে পাচ্ছিস না তো? তাহলে এই ধোঁয়াটাকে দেখতে পাচ্ছিস কি করে? উনুনের ধোঁয়াকে দেখতে পাস, কারখানার চিমনির ধোঁয়াকে দেখতে পাস কেন? কারণ ওর মধ্যে সলিড পার্টিকেলস রয়েছে। ওই কালার্ড সলিড পার্টিকেলটাই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যেটার জন্যই তুই এই ধোঁয়াটাকে দেখতে পাস। আশা করতে পারি ক্লিয়ার আছে। নেক্সট যে প্রশ্নটা আছে একটু মন দিয়ে শোন। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি আলোচনা করো। আগের দিনের যে আমাদের রিভিশনের যে ভিডিওটা করেছিলাম, সমস্ত রিয়াকশন গুলো যেগুলো তোকে দেখিয়েছিলাম, তার মধ্যে তুই আশা করব বুঝতে পারছিস এবার। তোরা যারা যারা বলছিলি দাদা ওয়ান শট দাও, ভাই অজৈব রসায়নের 95%ই পুরো বিক্রিয়াতে ভর্তি। ওই বিক্রিয়া যদি তুই সব করে নিস, তুই দেখবি অর্ধেক প্রশ্ন তুই পেরেই যাচ্ছিস, আর বাকিটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন করেই তো হয়ে যাবে। তাই আলাদা করে ওয়ান শট করার তো কোনো প্রয়োজন পড়ে না। তুই বিক্রিয়াগুলোকে সেপারেটলি শেখ, ওয়ান শটের থেকে বেশি এফেক্টিভ ওইটা। আর তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন শেখ। যারা ব্যাচ থেকে পড়েছিস তারা তো অলরেডি সব শিখেই গেছিস, এবার রিভিশন করছিস। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি। এবার দেখ অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি ওই রিয়াকশনের ভিডিওটার মধ্যেও ছিল, একদম ধরে ধরে শিখিয়ে দিয়েছে কি করে লিখতে হয়। এখানে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, যারা দেখিস তো এই ভিডিওটা দেখবি। অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতির জন্য কি লাগে? অ্যামোনিয়াম ক্লোরাইড লাগে। অলরেডি শিখিয়ে দিলাম এটাকে কেন অ্যামোনিয়াম ক্লোরাইড বলে। এর সঙ্গে কি নিতে হয় বলেছিলাম? হয় পোড়া চুন নিতে হবে, না হলে কলি চুন নিতে হবে। যে কোনো একটা চুন দিয়ে কাজ মিটে যাবে। এইটা কি চুন? পোড়া চুন। নাম কি? ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে দাদা, এইটাকে 1:3 ওজন অনুপাতে নিতে হয় না? আমি বললাম একদম। যখনই নেব তুমি শিখিয়েছিলে এর পজিটিভ পার্ট মানে ক্যালসিয়াম 2+ এর সঙ্গে এর নেগেটিভ পার্ট তার মানে Cl- এর রিয়াকশন হবে। বললাম একদম। দাদা ক্যালসিয়ামের যোজ্যতা 2, ক্লোরিনের যোজ্যতা 1, তাহলে যখন এমনি ভাবে ক্রস হচ্ছে যে ক্যালসিয়াম ক্লোরাইডটা তৈরি হবে তার সঙ্গে CaCl2। একদমই তাই। দাদা তুমি বলেছিলে NH4টা ডিভাইড হয়ে NH3 আর হাইড্রোজেন তৈরি করছে। বললাম একদম। এই যে NH3 সেটা গোটা উৎপন্ন হচ্ছে NH3। একদম। আর দাদা বলেছিলে হাইড্রোজেন আর অক্সিজেন আছে, এটা জল ছাড়া আর কি তৈরি করবে ভাই? তাহলে এখানে জলই তৈরি হবে, বাকিটা ব্যালেন্সে বুঝে নিতে বলেছিলে। একদম। বল এখানে 2টো ক্লোরিন, তাহলে এখানে সামনে আমি একটা 2 বসাবো। ব্যালেন্সের একটা ভিডিও করে দিয়েছি। 2টো নাইট্রোজেন, তো সামনে একটা 2 বসাবো। হলো? আচ্ছা আর কি কিছু করতে হবে? অক্সিজেন এখানে একটা, অক্সিজেন একটা, ক্যালসিয়াম একটা, ক্যালসিয়াম একটা। হলো নাইট্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, হাইড্রোজেন 4 2 8টা, হাইড্রোজেন 6টা, 2টো 8টা, মিলে গেছে। আজকে যদি কলিচুন দিয়েও করতিস একই ব্যাপার হতো, ব্যালেন্সে বুঝতে হতো। এখানে দেখ আরেকটা প্রশ্ন অ্যাসোসিয়েট আছে, এই পদ্ধতিতে অ্যামোনিয়া সংগ্রহের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? তোরা প্রত্যেকেই নিশ্চয়ই শুনেছিস বায়ুর নিম্ন অপসারণ। আমি জাস্ট ওটাকে বোঝানোর জন্য একটা ছোট্ট ডায়াগ্রাম এখানে ড্র করে রেখেছি। তোরা দেখতে পাচ্ছিস একটা ফ্লাস্ক আছে এখানে, যার মধ্যে আমি অ্যামোনিয়া প্রস্তুতির জন্য প্রয়োজনীয় পদার্থগুলো নেব, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং তার সাথে ধর পোড়াচুন বা কলিচুন যাই মিস্ত্রি। যখনই তুই এখানে রিয়াকশনটা শুরু করাবি, তুইও জানিস যে এখান থেকে যে দুটো পদার্থ তৈরি হবে, দেখ ক্যালসিয়াম ক্লোরাইডটা তো এর ভেতরেই পড়ে থাকবে, এখান থেকে বেরোবে কি অ্যাকচুয়ালি এই গ্যাসটা আর এই জলীয় বাষ্পটা, মানে অ্যামোনিয়া গ্যাস আর জলীয় বাষ্প এখান থেকে আউট হবে। তাহলে এখান থেকে দাদা বেরোলো কি কি? অ্যামোনিয়া গ্যাস এবং তার সঙ্গে জলীয় বাষ্প। একদম পরিষ্কার। এই পুরোটা এখান থেকে ট্রাভেল করবে, তারপরে এটা কোথায় ঢোকানো রয়েছে? একটা পোড়াচুন স্তম্ভের মধ্যে। দাদা পোড়াচুন কেন? পোড়াচুন মানে তো ক্যালসিয়াম অক্সাইড। আমি বললাম একদম। কেন? কারণ এই ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে যুক্ত হয়
তখন সে তৈরি করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস আয়ন লিবারেট করতে পারে বা ছাড়তে পারে, সেই কারণে এ যেহেতু একটা ক্ষার তৈরি করে, সেই জন্য এই অক্সাইডটা একটা ক্ষারকীয় অক্সাইড। আর ক্ষারকীয় অক্সাইড কোনোদিনও অ্যামোনিয়া জাতীয় ক্ষারের সাথে রিঅ্যাক্ট করবে না। অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়া জলের মিশ্রণ বা অ্যামোনিয়া জাতীয় ক্ষার কোনোদিনও এই ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিঘ্নিত হয়ে পড়বে না, কোনোদিনও নষ্ট হয়ে যাবে না। কিন্তু আমরা যদি তার পরিবর্তে কোনো অ্যাসিড ব্যবহার করতাম, দেখতে পাচ্ছি অ্যামোনিয়া সেই অ্যাসিডের দ্বারা আক্রান্ত হয়ে যেত, আমরা আর অ্যামোনিয়াকে পেতাম না, অ্যামোনিয়ার একটা যৌগ তৈরি হয়ে যেত, অ্যাসিড ক্ষারের বিক্রিয়া হয়ে যেত। তাই সেই বিক্রিয়া আটকানোর জন্য অ্যামোনিয়াকে শুষ্ককরণের জন্য একটা ক্ষারকেই ব্যবহার করা হলো, একটা ক্ষারীয় অক্সাইডকেই ব্যবহার করা হলো। আমি দেখবি বলি যে সিজুকার কাছে জিয়ান ছিল, সুনিও ছিল, দেকিসুগি ছিল। জিয়ানের কাছে প্রচুর শক্তি ছিল, সুনিওর কাছে প্রচুর টাকা ছিল, দেকিসুগি পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু সিজুকা কাকে চুজ করেছিল রে? সেই নোবেতাকে চুজ করেছিল। যদিও এর পেছনে একটা কারণ আছে যে নোবেতার কাছে তার ডোরেমন আছে, সিজুকা অ্যাকচুয়ালি গ্যাজেট ডিগার ছিল। ঠিক আছে, তাহলে এই যে অ্যামোনিয়া এবং জলের মিশ্রণটা এখান থেকে ঢুকলো, সেটা এখানটায় যখন যাবে, অ্যামোনিয়ার মধ্যে থাকা জলটা ক্যালসিয়াম অক্সাইড দ্বারা শোষিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াটা এখান থেকে একদম পিওর ফর্মে বেরিয়ে যাবে। এবার দাদা এই উপরে কি একটা টুপি মতো পরিয়ে রেখেছো? আমি বললাম একদম না, এটা একটা উল্টানো গ্যাস জার। এই গ্যাস জারটাকে আমি উল্টে কেন রেখেছি জানিস? কারণ অ্যামোনিয়া বায়ুর তুলনায় অনেক অনেক হালকা। আমি যদি আজকে গ্যাস জারটাকে সোজা রাখতাম, তুই দেখতিস অ্যামোনিয়া এখান থেকে ঢুকে এরকম করে ফুরুত করে বেরিয়ে পালিয়ে যেত। সেই কারণে আমরা সেই অ্যামোনিয়াটাকে আর ওখানে পেতামই না, যাতে অ্যামোনিয়াটা পালাতে না পারে। ওই জন্য অ্যামোনিয়াটাকে এরকম ভাবে, এরকম একটা উল্টানো গ্যাস জারের মাধ্যমে আমরা শোষণ করেছি। তার কারণ একটাই, যে অ্যামোনিয়া বায়ু অপেক্ষা হালকা। তার মানে অ্যামোনিয়াটা ঢুকবে, বায়ুটাকে সরিয়ে একদম ওপরে উঠে এখানটা স্টোর হয়ে যাবে, তাই তো? বললাম একদম। আর এই যে তলা থেকে এই যে নিচে যে বায়ুটা রয়েছে, এই যে এখানটাতে তো এই যে অ্যামোনিয়াটা যাকে সরিয়ে উঠলো, সে তো এয়ার, এখানটাতে এয়ার ট্র্যাপ ছিল, ওই এয়ারটাকে আমি তলা থেকে বার করে নেব। আর তলা থেকে বার করছি বলেই এই পুরো পদ্ধতিটার নাম হয়ে যাবে বায়ুর নিম্ন অপসারণ। এবং এই বায়ুর নিম্ন অপসারণের মাধ্যমেই অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয়। আশা করতে পারি একদম পরিষ্কার। শুষ্ক করার পদ্ধতি, সংগ্রহ করার পদ্ধতি সব শিখিয়ে দিলাম। নেক্সট প্রশ্ন, লাইকার অ্যামোনিয়া এবং তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি? এই যে একটু আগে একটা কথা বলছিলাম না, এইটা একটা ক্ষার, NH3 + H2O। কেন জানিস? কারণ NH3 এবং H2O যখন একসাথে থাকছে, তখন একটা বিক্রিয়া হয়। বিক্রিয়াটা একটু মন দিয়ে দেখ। আমি H2O কে কিছুক্ষণের জন্য ভেঙে নিচ্ছি, H+ আর OH-। এই যে H+ রয়েছে, সেটা কে গ্রহণ করবে বল? অ্যামোনিয়া গ্রহণ করবে। যখন 11 কেমিস্ট্রি শেখাবো, তখন দেখাবো যে এটা কেন H+ গ্রহণ করছে, সেটাও বলবো। যাই হোক, গ্রহণ করার পরে কি তৈরি করে বল? NH4+। তার সঙ্গে কি থাকে বল? OH-। দাদা NH4+ OH- একসাথে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আমি বললাম একদম। OH-টাকে আমরা হাইড্রোক্সাইড বলছি, তাহলে পুরোটার নাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বললাম একদমই তাই। দাদা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো খুব সহজেই OH- আয়ন দিতে পারে। OH- আয়ন যেই দেয়, আমরা তাকে ক্ষার বলি। তাহলে এটাও যখন OH- আয়ন দিচ্ছে, তাহলে এটাও একটা ক্ষার। তাহলে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী হয়। আমি বললাম একদম। আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণটাকেই তো লাইকার অ্যামোনিয়া বলা হয় রে। দেখবি ডেফিনেশনে লেখা হয় 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে, জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। তার মানে লাইকার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি দ্বারা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। বললাম একদম। লাইকার অ্যামোনিয়া অ্যাকচুয়ালি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যার মধ্যে এই পুরো লাইকার অ্যামোনিয়াটার মধ্যে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। হলো। এবার যেহেতু লাইকার অ্যামোনিয়া অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ, সুতরাং লাইকার অ্যামোনিয়া স্বাভাবিকভাবেই ক্ষারধর্মী হয়। ঠিক আছে। আর দাদা তরল অ্যামোনিয়ার ব্যাপারে একটু বলো। দেখ, অ্যামোনিয়া তো একটা গ্যাস। আমরা যদি কোনো একটা গ্যাসকে ঠান্ডা করি, তাহলে তার অণুগুলো কাছাকাছি চলে আসে। আর গ্যাসের অণুগুলো যখন কাছাকাছি আসে, তখন সেটা কিসে কনভার্ট হতে চায়? লিকুইডে কনভার্ট হতে চায়। গ্যাস থেকে, গ্যাসের অণুগুলো ছড়িয়ে ছড়িয়ে রয়েছে, আমরা যদি তাদেরকে একটু কাছাকাছি আনতে পারি, তাহলে গ্যাস থেকে কিসে কনভার্ট হয়ে যাবে? লিকুইডে। যখনই অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করা হয়, অ্যামোনিয়াকে ঠান্ডা করে যখনই চাপ প্রয়োগ করবি, তখনই অ্যামোনিয়ার অণুগুলো কাছাকাছি আসবে, গ্যাসের অণুগুলো কাছাকাছি আসবে, এবং তারা তরলে পরিণত হবে। তাকেই আমরা বলবো তরল অ্যামোনিয়া বা লিকুইড অ্যামোনিয়া।
স্বাভাবিকভাবে দাদা সেখানে তো কোনো রকম জল থাকলো না, সেখানে তো পিওরলি অ্যামোনিয়া গ্যাস থাকলো, অ্যামোনিয়া গ্যাসটাকে আমরা জাস্ট চাপলাম। আমি বললাম একদম। তাহলে স্বাভাবিকভাবে দাদা যেহেতু শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাস রয়েছে, কোনো রকম OH মাইনাস আয়ন নেই, তাহলে তরল অ্যামোনিয়াটা, এই যে অ্যামোনিয়া গ্যাস থেকে যেটা অ্যামোনিয়া লিকুইডে কনভার্ট হচ্ছে, সেটা ক্ষারধর্মী তো নয়। আমি বললাম ভেরি গুড ভাই, তাহলে এখান থেকে তুই দুটো বৈশিষ্ট্য দেখতে পেলি। একটা হচ্ছে লাইকার অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ এবং সেটা ক্ষারধর্মী, তরল অ্যামোনিয়া মানে অ্যামোনিয়ারই লিকুইড ফর্ম এবং সেটা ক্ষারধর্মী নয়। আশা করতে পারি একদম পরিষ্কার। সালফান কাকে বলে? 100% ওলিয়ামকে সালফান বলা হয়। নিশ্চয়ই এগুলো তোরা পড়ে ফেলেছিস। প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এইটাও দেখবি ওই বিক্রিয়ার ক্লাসের মধ্যেই আমি তোকে শিখিয়ে দিয়েছিলাম। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ওই প্রশ্নটাকেই দেয়, অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে প্রমাণ করো। কিভাবে লিখতে হয়েছিল? উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের ওপর থেকে অ্যামোনিয়া গ্যাস চালনা করে দিতে হয়েছিল, মনে আছে নিশ্চয়ই? এবং বুঝতে পারছিস যখন ওই রিয়াকশনের পার্ট 2 দেব, তোকে ওটাকে কমপ্লিট করতে হবে। যারা পার্ট 1 দেখিসনি, পার্ট 1 দেখবি এই ভিডিওটা দেখার পরে। এবার দাদা এখানে কি হয়, এটা তো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম তুমি শিখিয়েছিলে, তার মানে অ্যামোনিয়া গিয়ে কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করবে। কেন এটাকে কিউপ্রিক অক্সাইড বলে সেটাও শিখিয়েছিলাম। এখান থেকে Cu2+ আর O2- বেরোয়। Cu2+ আর Cu+ দুটো হয়, তাই না? Cu+ যেটা হয়, যেটা স্মল যোজ্যতা, যেটা ছোট যোজ্যতা, সেটাকে বলা হয় কিউপ্রাস। আর যেটা বড় যোজ্যতা, 2 যোজ্যতা, সেটাকে বলা হয় কিউপ্রিক। এটা কিউপ্রিক আছে, ওই জন্য কিউপ্রিক অক্সাইড। কিউপ্রিক অক্সাইডের ওপর থেকে যখনই অ্যামোনিয়া চালনা করবি, অ্যামোনিয়া গিয়ে কিউপ্রিক অক্সাইডের অক্সিজেনটাকে বাদ দিয়ে দেবে এবং শুধুমাত্র কপার তৈরি করে দেবে। তাহলে অক্সিজেন যদি বাদ পড়ে যায়, তাহলে এর কি ঘটলো রে? এর বিজারণ ঘটলো। গল্প শেষ। কে বিজারণটা ঘটালো? অ্যামোনিয়া। তাহলে এটা অ্যামোনিয়ার কি ধর্ম? বিজারণ ধর্ম। আর দাদা যে বিজারণ ঘটায় তার নিজের কি ঘটে? তার জারণ ঘটে। জারণ মানে এখান থেকে হাইড্রোজেন গুলো বেরিয়ে যাবে, তাই তো? আমি বললাম একদম। জারণ ঘটা মানেই তো হাইড্রোজেন বেরিয়ে যাওয়া, আর বিজারণ ঘটা মানেই তো অক্সিজেন বেরিয়ে যাওয়া। তাহলে জারণ ঘটছে মানে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে শুধুমাত্র নাইট্রোজেনটা পড়ে থাকবে। অ্যামোনিয়া থেকে হাইড্রোজেনের অপসারণ এবং অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে তার প্রমাণ এই বিক্রিয়া। দাদা এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে গেল, এখান থেকে অক্সিজেন বেরিয়ে গেল, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি তৈরি করবে বলো? জল তৈরি করবে। পরিষ্কার কথা। ফিনিশ, একদম ফিনিশ। এবং আমি আশা করতে পারি এই যে প্রত্যেকটা যে তোকে শেখাচ্ছি না, প্রত্যেকটা রিয়াকশন তোকে যখন আমি আগের দিন করিয়েছিলাম তুই খুব ভালো করে বুঝে নিয়েছিলি এবং আজকে তুই একদম দেখতে পাচ্ছিস পরিষ্কার আছে। যারা না পড়ে এই বিক্রিয়া দেখছিস তারা কিন্তু কিছু বুঝবি না। আগে পড়তে হবে, সব শিখিয়ে দেওয়া হচ্ছে। আর যারা ব্যাচের মধ্যে পড়েছিস তারা প্রপার রিভিশন করতে পারছিস। দেখ এখানটা দুটো আছে তো দুটোর মধ্যে লিখে দিলাম। আর কি লিখবো বল? হাইড্রোজেন আছে 6টা, তাহলে এখানটা আমি সামনে একটা 3 লিখে দিলাম। দেখ অক্সিজেন হয়ে গেল 3টে, তাহলে আমি এখানে সামনে একটা 3 লিখে দিলাম। অক্সিজেন হয়ে গেল 3টে, কপার হয়ে গেল 3টে, তাহলে আমি সামনে একটা 3 লিখে দিলাম। প্রপার ব্যালেন্স হয়ে গেল। নাইট্রোজেন দুটো, কপার 3টে, অক্সিজেন 3টে, হাইড্রোজেন 6টা, গল্প শেষ। বিদ্যুৎ ক্ষরণের সময় নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে কি পদার্থ উৎপন্ন করে সেদিনে শিখিয়ে দিয়েছি, নিচে কমেন্ট করে জানা প্রত্যেকে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি আলোচনা করো। আচ্ছা আরেকটা কথা বলি, এই যে বিক্রিয়াটা রয়েছে নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়াটা, এটা কিন্তু একটা উভমুখী রিয়াকশন। হ্যাঁ, এই উভমুখী রিয়াকশন কোনটা সেটা মনে রাখার একটা ছোট্ট টেকনিক আমি তোকে বলেছিলাম। যেগুলোর মধ্যে অনুঘটক ইউজ হচ্ছে সেগুলোকে তুই উভমুখী লিখবি। আর এই একটা এক্সেপশনাল কেস মনে রাখবি, নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হওয়ার বিক্রিয়া বিদ্যুৎ ক্ষরণের সময়, সেটাও একটা উভমুখী বিক্রিয়া। 11 কেমিস্ট্রি যখন পড়বি, যখন সাম্যাবস্থা শেখাবো, তখন তোকে অ্যাকচুয়ালি বলবো উভমুখী রিয়াকশন কি জিনিস অ্যাকচুয়ালি, তখন সেগুলো জানতে পারবি। আপাতত একটু মনে রাখ, যেখানে যেখানে তুই অনুঘটক ইউজ করছিস, হেবার পদ্ধতি, অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ, যেখানে যেখানে অনুঘটক ইউজ করছিস দেখবি, বা যেখানে যেখানে তুই কন্ডিশনস গুলোকে অ্যাপ্লাই করছিস দেখবি, সেগুলো সব উভমুখী রিয়াকশনের আন্ডারে পড়ছে। একদম পরিষ্কার ভাবে মনে রাখবি। দাদা এখানে কি হবে? নাইট্রোজেন অক্সিজেন যে যুক্ত হচ্ছে, এটা তৈরি করবে এমন একটা পদার্থ যেটা তুই বারবার শুনিস, কি? NO। নো মানে আগের দিন শিখিয়েছি, নাইট্রিক অক্সাইড। হয়েছে? চলো। আর এই বিক্রিয়াটা করতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেডের প্রয়োজন হয়, যেটা ওই বিদ্যুৎ ক্ষরণের মাধ্যমে উৎপন্ন হয়। ঠিক আছে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি আলোচনা করো। খুব ভালো করে মন দিয়ে শুনবে, পরীক্ষার সব থেকে ফেভারিট কোশ্চেন। সালফিউরিক অ্যাসিড প্রস্তুত যখন করতে যাব, এর মধ্যে অনেকগুলো স্টেপ আছে
এর যে প্রথম স্টেপটা আছে এগুলো অলরেডি পড়েছিস, তোকে জাস্ট একটু শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে লিখতে হয়। প্রথম স্টেপটার মধ্যে সালফারকে বায়ুতে পোড়ানো হয়, পুড়িয়ে সালফার ডাই অক্সাইড প্রস্তুত করা হয়, হলো। দ্বিতীয় স্টেপে সালফার ডাই অক্সাইডকে ধূলিকণা মুক্ত বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে জারিত করতে হয়। ধূলিকণা থাকলে কিন্তু হবে না, ধূলিকণা মুক্ত বায়ু নিতে হবে। এবং দেখ আমি আবার অনুঘটক দেব, একটা উভমুখী বিক্রিয়া সাইন দিলাম। 1 থেকে 2 বায়ুমণ্ডলীয় চাপে 450 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভ্যানাডিয়াম পেন্টক্সাইড অনুঘটকের উপস্থিতিতে সালফার ডাই অক্সাইডের সাথে অক্সিজেনের বিক্রিয়া হবে। কি হবে ভাই? জারিত হবে। জারিত হলে কি তৈরি করবে? সালফার ট্রাই অক্সাইড তৈরি করবে, হলো। এইবার এই যে সালফার ট্রাই অক্সাইডটা তৈরি হলো, এখানটা আরেকটা বিষয় লিখে দিবি, প্লাস 45.2 কিলো ক্যালোরি। আগের দিন তোকে আমি দেখবি বলেছিলাম এই বিষয়টা, যে কখন এখানটায় প্লাস আর এখানটায় মাইনাস থাকতে হয়, এইসব আগের দিন সব শিখিয়ে দিয়েছিলাম। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে এই যে সালফার ট্রাই অক্সাইডটা রয়েছে সেটাকে সালফিউরিক অ্যাসিডের উপর শোষিত করতে হয়। তুই বলতে পারিস দাদা এটার মধ্যে তো ডিরেক্ট জল মেশালেও হয়ে যেত, সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতিতে সালফিউরিক অ্যাসিড লাগছে। আমি বললাম একদম, এটাই তো টুইস্ট। অ্যাকচুয়ালি তুই যদি দেখিস এই যে সালফার ট্রাই অক্সাইডটা তৈরি হয়েছে না, এইটার সাথে তুই একটু জল মিশিয়ে দেখ, দেখ তো H2 আছে, H2 লিখলাম, দেখ তো S আছে, S লিখলাম, দেখ তো অক্সিজেন 3টে আর একটা 4টে আছে, তাহলে O4 লিখলাম। তৈরি তো হয়ে যাচ্ছে সালফিউরিক অ্যাসিড, একদম প্রস্তুত হয়ে যাচ্ছে। তাহলে দাদা এবারে জল মিশিয়ে দাও, হয়ে যাবে তো। কেন স্টেপ বাড়াচ্ছ? কেন সালফার ট্রাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের উপর শোষণ করাচ্ছ? আমি বললাম এইটাতে হয়ে যায়, কিন্তু এত বেশি তাপ উৎপন্ন হয় যে উৎপন্ন তাপে বেশিরভাগ সালফিউরিক অ্যাসিড সালফার ট্রাই অক্সাইড বাষ্পীভূত হয়ে বেরিয়ে যায়। তাহলে তোর সেই পদ্ধতি করে লাভ কি, যেখানে তুই খরচা করে পদ্ধতি করবি প্লাস কোনো কিছু পাবি না লাস্টে? তাহলে স্বাভাবিকভাবে আমি চাইবো একটু দেরি হোক কিন্তু প্রপারলি হোক। ওই জন্যই সালফার ট্রাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডের উপরে আমি শোষণ করাবো। যখনই আমি শোষণ করাবো সঙ্গে সঙ্গে একটা পদার্থ উৎপন্ন হবে। কি পদার্থ? দেখতো H2, H2, একটা S, একটা S, H2, H2, আর 3টে অক্সিজেন 4টে অক্সিজেন, মোট মিলিয়ে কটা অক্সিজেন হলো? 7টা অক্সিজেন। এই যে পুরো পদার্থটা হলো না, এটা যেটা উৎপন্ন হলো এর নাম হচ্ছে ওলিয়াম। এই ওলিয়ামকে বলা হয় ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, আর এইটারই নাম পাইরোসালফিউরিক অ্যাসিড। এই জিনিসটা মনে রাখবি, পরীক্ষাতে বারবার দেয়। আর 100% ওলিয়ামকেই সালফান বলা হয়। আচ্ছা, এটা 98% গাঢ় সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, 4। এই যে ওলিয়ামটা তৈরি হলো H2H2O7, তার সঙ্গে এবার প্রয়োজন মতো জল মিশিয়ে দে, যেমনি রান্নাঘরে বলে সবসময়। এবার এর সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে সার্ভ করুন আপনার পছন্দ মতো খাবার। সেমনি করেই বলছি, 2টো হাইড্রোজেন 2টো হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন হয়। তুই 2 অণু H2SO4 লেখ, এবার তুই মেলা, বল 4টে হাইড্রোজেন হলো। 2টো সালফার, দেখ 2টো সালফার হলো। দেখ 7টা অক্সিজেন আর একটা, 8টা অক্সিজেন। দেখ 4 আর 2 8টা অক্সিজেন। একদম পরিষ্কার আছে, একদম পরিষ্কার আছে, একদম পরিষ্কার আছে। এই হয়ে গেল 4খানা স্টেপ, পরিষ্কার 4টে স্টেপ। সালফার বায়ুতে পোড়া সালফার ডাই অক্সাইড, পরের স্টেপে সালফার ট্রাই অক্সাইড, তারপরে স্টেপে ওলিয়াম, তারপরে স্টেপে সালফিউরিক অ্যাসিড। পরিষ্কার কথা, কমপ্লিট। নেক্সট, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। 4টে স্টেপের রিঅ্যাকশন খুব ভালো করে শুনবে, ইজিলি হয়ে যায়, বিশেষ কিছু নয়। তারপরে যখন লিখবে শুধু এই স্টেপগুলোকে একটা লাইন করে একটু ডিসকাস করে দেবে, ব্যাস এটাই তো ব্যাপার। এটাও যখন লিখবে স্টেপগুলোকে জাস্ট এক লাইন করে একটু লিখে দেবে তুমি কি করছো, সেটা তুমি বইতেই পেয়ে যাবে। দেখ, এখানে প্রথম স্টেপে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ করতে হয়। আগের দিন যেটা শিখিয়েছিলাম বিক্রিয়ার মধ্যে অ্যামোনিয়ার অনুঘটকীয় জারণ, ওই বিক্রিয়াটাকেই তোকে শুরুতে লিখতে হবে। দেখ, অ্যামোনিয়া রয়েছে, দাদা জারণ করতে হবে মানে অক্সিজেনের উপস্থিতিতে করতে হবে, বললাম একদম। এবার তুমি বলেছো অনুঘটকীয়, তার মানে স্বাভাবিকভাবে এখানে আমি ডবল সাইডেড অ্যারো দেবো, বললাম একদম। কি অনুঘটক? 10% রোডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালি, তাই না? তার মানে প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটক। কি শিখিয়েছিলাম? কোনো বইতে লেখে 5 থেকে 7 ATM, কোনো বইতে লেখে 7 থেকে 8 ATM। কোনোটাই ভুল লেখা যায় না, সবই কাছাকাছি। আমি মনে রাখার সুবিধার জন্য লিখি 7 থেকে 8 ATM, 700 থেকে 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, যাতে একদম ম্যাচিং করে লিখে দেওয়া যায়। হলো? যখনই দেব, কি বলেছিলাম, নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হবে, নাইট্রোজেনের জারণ তো ঘটবে, অ্যামোনিয়ার তো জারণ ঘটবে, তাহলে নাইট্রোজেন অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হয়ে তৈরি করবে সেই জিনিসটা যেটা তুই বারবার শুনিস, নাইট্রিক অক্সাইড। হলো? হাইড্রোজেনের অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করে ভাই? জল তৈরি করে। পরিষ্কার কথা, পরিষ্কার ভাবে হয়ে গেল।
আচ্ছা, এবার এই যে পুরো রিয়াকশনটা রয়েছে সেইটাকে ব্যালেন্স করার একটা বিশেষ পদ্ধতি আমি তোকে শিখিয়েছিলাম, আশা করব মনে আছে। আমি বলেছিলাম এটাকে যদি তুই ব্যালেন্স করতে চাস তাহলে পরীক্ষার হলে প্রচুর টাইম লেগে যায়, সেই জন্য এটার একটা পদ্ধতি রয়েছে। পদ্ধতিটা হচ্ছে 4-5-4-6। শুধু কার কার আগে বসাচ্ছি একটু খেয়াল রাখিস। দেখ, 4টে নাইট্রোজেন 12টা হাইড্রোজেন 12টা হাইড্রোজেন, 10টা অক্সিজেন, 4টে আর 6টা 10টা অক্সিজেন, একদম পরিষ্কার কথা। এটা হলো ফার্স্ট স্টেপ। তাহলে দাদা ফার্স্ট স্টেপে কি তৈরি হলো? ফার্স্ট স্টেপে তৈরি হলো নাইট্রিক অক্সাইড। দ্বিতীয় স্টেপ, এই নাইট্রিক অক্সাইডকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করতে হয়। যখনই জারিত করব, নাইট্রিক অক্সাইড অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে নাইট্রোজেন ডাই অক্সাইড। ডাই কেন? দুটো আছে বলে নাইট্রোজেন ডাই অক্সাইড হলো 3 নম্বর স্টেপ। এবার এগুলোকে জাস্ট একটা লাইন করে কথাই লিখতে হয়। নাইট্রোজেন ডাই অক্সাইডকে সঙ্গে সঙ্গেই যেই মাত্র তৈরি হলো সঙ্গে সঙ্গে জলের উপস্থিতিতে বিক্রিয়া করিয়ে দিতে হয়। যখনই নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে জল যুক্ত হয়, নাইট্রোজেন ডাই অক্সাইড মিশ্র অ্যাসিড অ্যানাহাইড্রাইড, এটা দুই প্রকারেরই অ্যাসিড তৈরি করতে পারে। একটাকে বলি আমরা নাইট্রিক অ্যাসিড, আরেকটাকে আমরা বলি নাইট্রাস অ্যাসিড। আপাতত তোর কোনটা লাগবে? নাইট্রিক অ্যাসিড লাগবে। হলো, তাহলে যখনই যুক্ত করবি তৈরি হয়ে যাবে কি বল? নাইট্রিক অ্যাসিড। আর খুব ইন্টারেস্টিংলি এর সাথে আরেকটা পদার্থ ফেরত আসবে, সেটা হচ্ছে NO। মানে নো তোর পেছন ছাড়ছে না, নো সব জায়গায় আছে। নো শুনতেই হবে তোকে, জীবনে নো শুনতেই হবে। এবার এটাকে সিম্পল একটু ব্যালেন্স করে নে, গল্প শেষ হয়ে যাবে। বল এখানটায় কটা হাইড্রোজেন? দুটো, তাহলে সামনে একটা 2 বসা। নাইট্রোজেন হয়ে গেল দেখ দুটো, আর একে 3টে, তাহলে নাইট্রোজেন 3টে হয়ে গেল। অক্সিজেন দেখ 6টা, 6টা আর একে 7টা, 6টা আর একে 7টা, মিলে গেল তো সব। হাইড্রোজেন দুটো, অক্সিজেন 6টা আর একে 7টা, অক্সিজেন 6টা আর একে 7টা, নাইট্রোজেন 3টে, নাইট্রোজেন 3টে, একদম পরিষ্কার। এবার এখানেই পুরো রিয়াকশনটা শেষ হয়ে যেতে পারতো। প্রথম স্টেপে NO তৈরি হওয়া, দ্বিতীয় স্টেপে NOর সাথে অক্সিজেন যুক্ত হয়ে NO2 তৈরি হওয়া, এটাকেও একটু ব্যালেন্স করে নিস। 3 নম্বর স্টেপটার মধ্যে NO2 এর সঙ্গে জল যুক্ত হয়ে HNO3 তৈরি হওয়া এবং তার সাথে NO ব্যাক হওয়া, যেটা আবার পরে গিয়ে এই বিক্রিয়াটার মধ্যে আবার কাজ করতে পারে। তাহলে দাদা আরেকটা স্টেপ বলেছিলে 4টে স্টেপের মাধ্যমে হয়, তাহলে আরেকটা স্টেপ কোথায়? এই যে নাইট্রিক অ্যাসিডটা প্রস্তুত হয় না, এটা মাত্র 68% বিশুদ্ধ হয়। এবার স্বাভাবিক তোর তো লাগবে একদম পিওর, এই জন্য এই উৎপন্ন নাইট্রিক অ্যাসিডটাকে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে বারবার পাতিত করতে হয়। ওই পাতন যেটা তুই 9-এ পড়েছিলি, ঠিকই ভাবছিস। বারবার পাতিত করলে 68% থেকে 99.9% বিশুদ্ধ, এতটাও লিখবো না, 98% বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। একদম পরিষ্কার আছে। দিস ইজ দ্য হোল প্রসেস। এবং এই পর্যন্ত যে ছেড়ে দেবে তাকে কিন্তু অন্তত 1 নাম্বার হলেও কেটে নেবে। তোমাকে এই কথাটা বলতে হবে, এটাকে বারবার পাতন করে 98% বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়। হলো, চল 7 নম্বর প্রশ্ন। H2S একটা দ্বিক্ষারীয় অ্যাসিড, সেটা প্রমাণ করতে হবে। দ্বিক্ষারীয় অ্যাসিড মানে দাদা পরিষ্কার কথা বলবো, দ্বিক্ষারীয় অ্যাসিড মানে কি পরিষ্কার কথা বলবো, এটা 2 প্রকার লবণ তৈরি করে। যেমন ধর HCl, আজকে যদি HCl একটা অ্যাসিড, তো এর সঙ্গে তো একটা ক্ষারের বিক্রিয়া হবে, যেমন NaOH এর বিক্রিয়া হবে। যদি আমরা বিক্রিয়া করি তাহলে কি হবে বলতো? এখানে কটা রিপ্লেসেবল হাইড্রোজেন আছে, কটা হাইড্রোজেন রিঅ্যাক্ট করতে পারে, কটা হাইড্রোজেন H+ রূপে বেরোতে পারে? একটা। তাহলে ও একবারই ক্ষারের সাথে যুক্ত হবে, ওই ক্ষারের Na+, এই হাইড্রোজেনের পরিবর্তে এসে বসে তৈরি করবে NaCl। দেখ, হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে গেল, হাইড্রোজেনটা H+ রূপে বেরিয়ে গিয়ে OH- এর সাথে যুক্ত হয়ে গেল। কিভাবে রিঅ্যাকশনটা হচ্ছে চিন্তা করে দেখ। HCl দুটো পার্টে ডিভাইড হচ্ছে, H+ এবং Cl-। ক্ষার NaOH দুটো পার্টে ডিভাইড হচ্ছে, Na+, Cl-, Na+OH-। তোদেরকে আমি বারবার করে বলেছি, এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্ট, এর পজিটিভ পার্টের সঙ্গে এর নেগেটিভ পার্ট। তাহলে স্বাভাবিকভাবে দাদা এখান থেকে তৈরি হচ্ছে NaCl এবং জল, মানে লবণ আর জল, যেটা স্বাভাবিকভাবে তৈরি হওয়ারই কথা। বললাম একদম। এবার কি বুঝতে পারলাম? আর কি রিয়াকশনটা হবে? না, লবণ জল প্রস্তুত হয়ে গেছে, আর কোনো রিপ্লেসেবল হাইড্রোজেনও নেই, আর রিয়াকশন কি করে হবে? বাট জানো তো দাদা, সালফিউরিক অ্যাসিড না 2 বার রিঅ্যাক্ট করে। কেন না, প্রথমবার রিঅ্যাক্ট করে সেই সল্টটা তৈরি করে, একটা সোডিয়াম গিয়ে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে বসলো, সোডিয়াম বাইসালফেট। দেখ তো, একটা হাইড্রোজেন রয়ে গেল, একটা হাইড্রোজেন সরে গেল,
আবার পরের স্টেপে NaHSO4 আরো একবার NaOH এর সঙ্গে রিয়াক্ট করতে পারে, যাতে আরেকটা হাইড্রোজেনকে সরিয়ে আরেকটা Na ঢুকবে, তৈরি করবে Na2SO4 এবং তার সঙ্গে আবার একটা জল। তার মানে এটা দুই প্রকার লবণ তৈরি করছে, এটা দুবার ক্ষারের সাথে বিক্রিয়া করছে, এই জন্য এটা দ্বিক্ষারীয় অ্যাসিড। কেন? কারণ এখানে দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের সংখ্যা দিয়ে তুই দেখতে পারতিস, বাট যখন তুই 11-এ উঠবি তখন বুঝতে পারবি তিন প্রকার অ্যাসিড হয়। আমি তোকে একটু বাড়তি জ্ঞান দিয়ে রাখছি যাতে একটু বুঝতে পারিস জিনিসগুলোকে, যদি বাই চান্স কখনো দিয়ে দেয়। এটাকে ফসফরিক অ্যাসিড বলে, এখন তুই নাম না মনে রাখলেও চলবে। H3PO4, H3PO3 আর H3PO2, এই তিনটে অ্যাসিড আছে। তিনজনের মধ্যে তিনটে তিনটে করে হাইড্রোজেন আছে, তাহলে মনে হতে পারে এই তিনজনেরই ক্ষারগ্রাহিতা 3। যেমনি করে এর ক্ষারগ্রাহিতা 1 হলো, একটু অতিরিক্ত জ্ঞান দিয়ে রাখছি, মনে রাখবি। এর ক্ষারগ্রাহিতা 1 হলো, এর ক্ষারগ্রাহিতা 2 হলো, মনে হতে পারে তিনজনেরই 3, বাট এর 3 হলেও এর 2 আর এর 1, এগুলো সব 11 কেমিস্ট্রিতে শিখিয়ে দেবো। চ বাকিটা একটুখানি মন দিয়ে দেখ এদিকে। এই হলো, তাহলে তুই আশা করব ক্ষারগ্রাহিতার মানে বুঝে গেছিস, মানে যতবার ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। এবার H2S এর ক্ষেত্রে কি হয় দাদা? H2S এর ক্ষেত্রেও দুটো রিপ্লেসেবল হাইড্রোজেন আছে। এ প্রথমবার যখন NaOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে তখন স্বাভাবিকভাবে, দেখ এবার তোর আর বুঝতে কোনো অসুবিধা নেই কারণ তুই সব জেনে গেছিস, সেই NaOH এর Na+ একটা হাইড্রোজেনের পরিবর্তে এসে বসে, তাহলে Na একটা হাইড্রোজেন থেকে গেল, HS+, H আর OH মিলিয়ে জল তৈরি করলো, ফিনিশ। আর এবার কি হয়, এই যে পদার্থটা তৈরি হলো তার নাম কি? সোডিয়াম হাইড্রোজেন সালফাইড বা সোডিয়াম বাইসালফাইড। এবার সেকেন্ড স্টেপ, সোডিয়াম বাইসালফাইড আবারও একবার গিয়ে রিঅ্যাক্ট করতে পারে, বা তুই দেখাতে পারিস H2S এর সঙ্গে এক অণুর বদলে 2 অণু NaOH রিঅ্যাক্ট করতে পারে। যখনই রিঅ্যাক্ট করবে দুটো সোডিয়াম গিয়ে দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করে দুবার এখানে Na2 তৈরি করে দিল, গল্প শেষ। একটা সালফার বসে থাকলো, আর যে দুটো হাইড্রোজেন বেরোলো দুটো OH এর সঙ্গে যুক্ত হয়ে দুটো জল তৈরি করলো, ফিনিশ। তাহলে কি হলো দাদা? এটা দুটো লবণ তৈরি হলো। একটা লবণ হলো আম্লিক লবণ। কেন আম্লিক লবণ? কেন? কারণ এখানে এই H2S এর দুটো হাইড্রোজেন তো অ্যাসিডিক হাইড্রোজেন ছিল, এদের দুটো হাইড্রোজেনের জন্যই তো H2S টা অ্যাসিড, তার মধ্যে তো একটা হাইড্রোজেন লবণের ভেতরে রয়ে গেছে রে। এই জন্য এই লবণটা সোডিয়াম হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে একটা আম্লিক লবণ, আর এখানে কোনোটাই নেই, এই জন্য এইটাকে বলা হয় সমিত লবণ বা প্রশম লবণ। আশা করব ক্লিয়ার। দুটো লবণ, সোডিয়াম সালফাইড, সোডিয়াম বাইসালফাইড, পরিষ্কার আছে। নেক্সট, তৈলচিত্র খোলা বাতাসে রাখলেই কালো হয়ে যায় কেন? তৈলচিত্রের মধ্যে যে সাদা রং থাকে তার মধ্যে লেডের বিভিন্ন লেড হোয়াইট থাকে, লেড হোয়াইটের মধ্যে লেডের উপাদান যেমন লেড নাইট্রেট থাকে, PbNO3 হোল ট্রাইস, সেটা বায়ুর H2S এর সঙ্গে রিঅ্যাক্ট করে। যখনই H2S এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, দেখ দুটো হাইড্রোজেন দুটো NO3 তৈরি করলো 2HNO3, আর মেন পদার্থ Pb2+ সালফাইড অর্থাৎ H2- এর সঙ্গে রিঅ্যাক্ট করবে, দুজনেরই যোজ্যতা 2, এই জন্য তৈরি হয়ে যাবে লেড সালফাইড। সালফাইড, এই যে H2- যখন যুক্ত হচ্ছে এটাকে কিন্তু সালফাইড বলে, ফাইড, আর SO4 টাকে বলা হয় সালফেট। তাহলে এটা কি তৈরি করলো? সালফাইড, লেড সালফাইড। তার একটা কি পদক্ষেপ পড়লো? কালো পদক্ষেপ, এই জন্যই তৈলচিত্র কালো হয়ে যায়। ফিনিশ। নেক্সট, লাস্ট প্রশ্ন, ইউরিয়া শিল্প উৎপাদন পদ্ধতি আলোচনা করো। আগের দিনের রিঅ্যাকশন পার্টের মধ্যে পুরো দেখিয়ে দিয়েছিলাম, জাস্ট একবার রিক্যাপ করিয়ে দিচ্ছি। কত অণু অ্যামোনিয়া লাগে? কত আয়তন? 2 আয়তন অ্যামোনিয়া লাগে, তার সঙ্গে 1 আয়তন কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হয়। কি বলেছিলাম কন্ডিশন? 150 বায়ুমণ্ডলীয় চাপ, 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কি বলেছিলাম পদ্ধতি? দুটো অ্যামোনিয়া আছে, যারা যারা দেখিস নি বিক্রিয়াটা গিয়ে দেখবি, প্রথমটা থেকে একটা হাইড্রোজেন কমা, যেই মাত্র কমলো সঙ্গে সঙ্গে এখানে বসলো NH2, দুটো কার্বনের সাথে দুটো অক্সিজেন, তাহলে কার্বনের সাথে দুটো অক্সিজেন, CO2 লিখলাম। এই যে হাইড্রোজেনটা কমালাম, এটা এখানটা জুড়ে দে, NH3 ছিল NH4 হয়ে গেল, NH3 ছিল NH4 হয়ে গেল। প্রথমটা থেকে হাইড্রোজেন কমালাম, NH2 হয়ে গেল, কার্বনের সাথে দুটো অক্সিজেন, হাইড্রোজেন যেটা কমালাম ওটা জুড়ে দিলাম, NH4 হয়ে গেল। এই যে পদার্থটা তৈরি হলো তার নাম কি? অ্যামোনিয়াম কার্বামেট। এই যে ইউরিয়া প্রস্তুতি, তার মধ্যবর্তী ধাপে যেটা তৈরি হয় তার নাম অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেট পরের স্টেপের মধ্যে বিয়োজিত হবে
কি করে বিয়োজিত হবে? মধ্যিখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে, চারটে হাইড্রোজেন আছে তো, এখানে তো দুটো আছে, চারটে আছে, তাহলে দুটো হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মানে জল তৈরি করবে। আর কি তৈরি হবে? NH2 ছিল, NH2 লিখলাম, C+O ছিল, একটা অক্সিজেন বেরিয়ে গেছে তো CO থাকলো, NH4 ছিল, দুটো হাইড্রোজেন বেরিয়ে গেছে তো NH2 থাকলো, প্লাস জল। এই যে NH2CO NH2 এটাকেই বলা হয় ইউরিয়া। বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুত করেছিলেন, তার নাম কি রে? এবং কি তৈরি করতে গিয়ে ভুল করে ওটা তৈরি করে ফেলেছিলেন, নিচে কমেন্ট করে জানা। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের 1 শেষ। নেক্সট দিন যখন আমরা শিখবো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2, অজৈব রসায়ন চ্যাপ্টারটা এইভাবে তোকে রপ্ত করতেই হবে। প্রথমে একদম একটা ডিটেল ক্লাস করে নিয়েছিস কোনো জায়গা থেকে, যারা এখান থেকে করেছিস এখান থেকে করে নিয়েছিস, প্রপারলি পড়া হয়ে গেছে। দ্বিতীয় ধাপে তুই ওই রিয়াকশনস গুলোকে ভালো করে পড়ছিস, তাহলে পুরো অজৈব রসায়নের 95% তো রেডি হয়ে যাচ্ছে। 3 নম্বর ধাপ মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো করছিস, এরপরে রিয়াকশনের পার্ট 2 দেবো, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 দেবো, তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়ার 1 শট যদি চাস সেটা দিয়ে দেবো, পরমাণু নিউক্লিয়াসের 1 শট দিতে হবেই, ধাতুবিদ্যার 1 শট দিতেই হবেই, তাহলেই গল্প শেষ হয়ে যাবে। বাকি তো পরীক্ষার আগে তো আমাদের কোয়েশ্চেন লিক সেট গুলো তো হচ্ছেই, তাই না? চলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2 এর মধ্যে অ্যামোনিয়া শুষ্ককরণে H2S কেন ব্যবহার, H2SO4 কেন ব্যবহার করা হয় না, নাইটার কাকে বলে, তারপরে H2S এর বিজারণ ধর্ম, আর অনেক যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো আছে সেগুলো সব ডিসকাস হবে আজকের মতো এখানেই। সবাই আশা করছি ভালো লেগেছে। রিয়াকশন এইভাবেই শিখতে হয়, রিয়াকশন শেখার এটাই উপায়, বারবার করে প্র্যাকটিস করতে হয়। যে প্রশ্নগুলো আসে সেগুলো সব ডিসকাস করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর যারা নতুন চ্যানেলটাকে একবার দেখে নেন।